গেছেন সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী। ডিবি অফিসে আর কোনো আয়নাঘর, ভাতের হোটেল থাকবে না, মন্তব্য অতিরিক্ত কমিশনারের। নির্বাচন শান্তিপূর্ণ হওয়া নিয়ে সন্দিহান বাইডেন। ইসরায়েলের উচিত ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করা, বললেন ট্রাম্প। নোবেল পাচ্ছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। চুরি করতে গিয়ে ভুক্তভোগীর বাড়ির কাজ করে দিলেন চোর। এবং সাকিবের বিপিএল খেলার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি সুমি আহসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। সাবেক রাষ্ট্রপতি ও প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল শুক্রবার দিবাগত রাত 3:30টার দিকে উত্তরার মহিলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 94 বছর। বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহিবি চৌধুরী তার মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। মাহিবি চৌধুরীর ফেসবুক পোস্টে জানান, বর্ষিয়ান রাজনীতিবিদ বদরুদ্দোজা চৌধুরী গত 13 জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে তার প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বিকল্পধারা বাংলাদেশের সভাপতি। তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিব। এছাড়া জাতীয় সংসদের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ডিবি কার্যালয়ে আর কোনো আয়নাঘর বা ভাতের হোটেল থাকবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। আজ শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ডিবির অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর রেজাউল করিম মল্লিক প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন। রেজাউল করিম মল্লিক বলেন, আমি স্পষ্ট করে বলে দিতে চাই, ডিবি অফিসে আর কোনো আয়নাঘর হবে না। ডিবির কলঙ্কিত অধ্যায়ের অবসান ঘটবে। সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন, ডিবিতে নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের আড্ডাখানা হবে না, থাকবে না কোনো ভাতের হোটেল। ডিবি জবাবদিহিতার ঊর্ধ্বে নয় উল্লেখ করে অতিরিক্ত কমিশনার বলেন, আমিও জবাবদিহিতার ঊর্ধ্বে নই। যতদিন ডিবি প্রধান হিসেবে দায়িত্ব পালন করব, ততদিন ন্যায় বিচার, সততা ও পেশাদারিত্ব বজায় রাখব। ডিবির ভেতরে কোনো ধরনের অন্যায়, ক্ষমতার অপব্যবহার বা দুর্নীতি সহ্য করা হবে না বলেও আশ্বাস দেন তিনি। রেজাউল জানান, দুর্গাপূজা উদযাপনের সময় বিভিন্ন মন্দির ও মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে ডিবি কর্মকর্তারা কাজ করছেন। বিএনপি আবারও 111-এর মতো -2 ফর্মুলা দেখতে চায় না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শিক্ষক সমাবেশে আজ শনিবার দুপুরে একথা জানান তিনি। মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকারকে সময় দিচ্ছি আমরা। ইউনূস সরকারকে বিএনপি সেই পর্যন্ত সময় দেবে যতক্ষণ পর্যন্ত নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে সময় লাগে। আবারও -2 ফর্মুলা দেখতে চায় না বিএনপি, চায় না মৌলবাদ, জঙ্গিবাদ। বিএনপি মহাসচিব জানান, রাজনীতিকরণের রাজনীতি বিশ্বাস করেন না তারা। মৌলবাদ নয়, গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে চায় বিএনপি। তিনি বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে সাময়িক বিজয় এসেছে। এ বিজয় ধরে রাখতে না পারলে সবই ব্যর্থ হবে। প্রয়োজনে রাজপথে আবারও আন্দোলন হবে। এই দেশের ছাত্র জনতা 15 বছর ধরে ক্ষেত্র তৈরি করেছে। নানা চক্রান্তের বেড়াজালে শিক্ষা ব্যবস্থাকে আওয়ামী লীগ ধ্বংস করেছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, যে দেশে শিক্ষা একটা ভালো কাঠামোর মধ্যে থাকে না, সে দেশে কিছুই হয় না। দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। শিক্ষা ব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। মির্জা ফখরুল আরো বলেন, খালেদা জিয়া খুবই অসুস্থ, দোয়া করবেন আপনারা। বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন, তার জন্য সমবেদনা। মির্জা ফখরুল বলেন, মৌলবাদ চায় না, লুটেরা এখনো প্রশাসনে আছে, তাদেরকে দূর করতে হবে। যারা দুর্নীতি করে তারা বিএনপির নয়, এরা দুর্বৃত্ত। দরকার হলে আবার রক্ত দেব। দর্শক, এবারে দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ।
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন শান্তিপূর্ণ হবে কিনা সে ব্যাপারে সন্দিহান দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। তবে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। শুক্রবার হোয়াইট হাউসে নিয়মিত সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেছেন তিনি। আর মাত্র 1 মাস পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে জোর প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এসব প্রচারণায় তাদেরকে প্রায়ই একে অপরের বিরুদ্ধে তোপ দাগতে দেখা যাচ্ছে। শুক্রবার হোয়াইট হাউসে নিয়মিত সংবাদ সম্মেলনে যোগ দেন প্রেসিডেন্ট বাইডেন। বক্তব্যে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন, আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী নন। কারণ হিসেবে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উস্কানিমূলক মন্তব্যের উদ্ধৃতি দেন তিনি। বলেন, ট্রাম্প এখনো 2020 সালের নির্বাচনে পরাজয়ের বিষয়টি মেনে নিতে পারেননি। ট্রাম্পের রানিং মেট ওয়াইও সিনেটর জেডি ভান্সও ওই ফলাফল মেনে নিতে অস্বীকার করে চলেছেন। 2020 সালে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বাইডেনের কাছে পরাজিত হন ট্রাম্প। কিন্তু নির্বাচনে ব্যাপক কারচুপি ও প্রতারণার অভিযোগ এনে ফল মেনে নিতে অস্বীকার করেন তিনি। এমনকি ট্রাম্পের বিক্ষুব্ধ সমর্থকরা বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে সত্যায়নের দিন মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলা চালিয়ে ভাঙচুর করে। ট্রাম্প ও তার সমর্থকরা এখনো গত নির্বাচনের ফল মেনে নেননি। নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার ব্যাপারে সন্দিহান হলেও সুষ্ঠু ও অবাধ হবে বলে আত্মবিশ্বাসী বাইডেন। সাংবাদিকদের তিনি বলেন, আমি আত্মবিশ্বাসী যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এই নির্বাচন শান্তিপূর্ণ হবে কিনা তা আমি জানি না। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি। সঙ্গে থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলকে প্রথমে দেশটির পারমাণবিক স্থাপনায় হামলা করা উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার নর্থ ক্যারোলিনায় একটি নির্বাচনী প্রচারে অংশ নিয়ে তিনি একথা বলেন। গত মঙ্গলবার ইসরায়েলের দিকে প্রায় 200 মিসাইল ছুড়েছে ইরান। এরপর থেকে ইরান ইসরায়েলের সম্পর্কে নতুন করে চরম উত্তেজনা বিরাজ করছে। গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রশ্ন করা হয়, প্রতিশোধ নিতে ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলা করলে তিনি তাতে সমর্থন করবেন কিনা। এর জবাবে বাইডেন বলেন, না। এই বক্তব্য নিয়ে নির্বাচনী প্রচারে ট্রাম্প বলেন, যখন তাকে প্রশ্ন করা হলো তার উত্তর হওয়া উচিত ছিল,
প্রথমে পরমাণু কর্মসূচিতে হামলা করুন, বাকিটা পরে দেখা যাবে। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারে খুব কমই মধ্যপ্রাচ্য সংকট নিয়ে কথা বলেছেন। বিশ্লেষকরা বলছেন, আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। ফিলিস্তিনের গাজা, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি করাতে ওয়াশিংটনের সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টা থাকলেও ইতিবাচক কোনো ফলাফল এখনো দেখা যায়নি, বরং সংঘাত আরো বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট পদে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নভেম্বরের নির্বাচনে আমি হেরে গেলে জাহান নামে যাবে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন। খবর তাসের। ট্রাম্প বলেন, দেখুন, নির্বাচনে আমাদের জিততে হবে এবং যদি আমরা না জিততে পারি এই দেশটি জাহান্নামে যাবে। আপনি জানেন এটি আমার শেষ নির্বাচন হতে পারে। মার্কিন ব্যবসায়ী এলন মাস্ক এর আগে বলেছিলেন, ট্রাম্প হোয়াইট হাউস পুনরুদ্ধার না করলে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনটি আসলে দেশের জন্য কোনো কাজেই আসবে না। এলন মাস্কের মতে ডেমোক্র্যাট দলের প্রার্থী কমলা হ্যারিস বিজয়ী হলে অবৈধ অভিবাসীরা আসতে থাকবে, নাগরিক হবে এবং পরবর্তী নির্বাচনে ভোট দেওয়ার অধিকার পাবে। এই অভিবাসীদের ভোটে ডেমোক্রেটিক পার্টি 4 বছর পরে আবারও ক্ষমতায় আসবে। আগামী 5 নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ডেমোক্রেটিক পার্টির টিকেটে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আশা করা হয়েছিল, কিন্তু ট্রাম্পের সঙ্গে জুনের বিতর্কে তার বিপর্যয়কর পারফরমেন্সের পর তিনি নির্বাচনী দৌড় থেকে ছিটকে পড়েন। বাইডেনের পরিবর্তে দলীয় মনোনয়ন পান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। পরে ডেমোক্রেটিক পার্টির কনভেনশনে তার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়। দর্শক, এবারে দেখবেন আন্তর্জাতিক সংবাদ। লেবানন ও গাজায় ইসরায়েলের ক্রমবর্ধমান হামলার মধ্যেই এবার ইরান সমর্থিত ইয়েমেনের হুতিদের ওপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বিবিসি জানায়, শুক্রবার হুতি নিয়ন্ত্রিত 15টি লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন কর্মকর্তারা বার্তা সংস্থা এপিকে নিশ্চিত করেছেন যে হুতিদের অস্ত্রাগার, সেনা ঘাঁটি এবং সামরিক সরঞ্জামের ওপর এসব হামলা হয়েছে। তারা জানান, ইয়েমেনের রাজধানীর সানা সহ 5টি এলাকায় হুতিদের শক্তিশালী অবস্থানে যুদ্ধ বিমান এবং যুদ্ধ জাহাজ থেকে বোমা নিক্ষেপ করা হয়েছে। হুতি মিডিয়া বলছে, প্রধান বন্দর শহর হোদেইদা বিমানবন্দর এবং কাথিব এলাকায় 7টি হামলা হয়েছে, যেখানে হুতিদের একটি সামরিক ঘাঁটি রয়েছে। রাজধানীর সানার সেইয়ানা এলাকায় আরো 4টি হামলা হয়েছে এবং ধামার প্রদেশে 2টি হামলা হয়েছে। এছাড়াও সানার দক্ষিণ পূর্বে বাইদা প্রদেশে আরো 3টি বিমান হামলার কথা জানিয়েছে হুতি মিডিয়া। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন, লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন।
সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক দেখছিলেন আন্তর্জাতিক সংবাদ। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস শান্তিতে নোবেল পাচ্ছেন। নরওয়ে নোবেল পুরস্কার প্রদান কমিটি তাকে মনোনীত করেছে। এই খবরের কয়েক ঘন্টা আগে বুধবার ইসরায়েল গুতেরেসকে পারসোনা নন গ্রাটা নির্দিষ্ট কোনো রাষ্ট্র কর্তৃক অগ্রহণযোগ্য ও অবাঞ্ছিত ঘোষণা করে। এ সময় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী তাকে সন্ত্রাসী, ধর্ষক ও হত্যাকারীদের সমর্থন করা ইসরায়েল বিরোধী মহাসচিব বলে আখ্যায়িত করেন। জাতিসংঘ মহাসচিবের পাশাপাশি ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিবেদিত জাতিসংঘের সংস্থা দ্য ইউনাইটেড নেশনস প্যালেস্টিনিয়ান রিফিউজি এজেন্সি আনরোয়া এবং জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসকেও আইসিজে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। তবে এই তালিকা থেকে কাউকে বাদ দেওয়ার ক্ষমতা মনোনয়ন কমিটির এখনো রয়েছে। তাই বলা যায় পুরস্কারের জন্য মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জাতিসংঘ মহাসচিব এবং আইসিজের মধ্যে। এবার এ তালিকা থেকে দুজনকে শেষ পর্যায়ে বাতিল করা হয়েছে। এর মধ্যে একজন হচ্ছেন রাশিয়ার সাবেক বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি, অপরজন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। দুজনেই শান্তিতে নোবেল পাওয়ার মনোনীতদের তালিকায় ছিলেন। অ্যালেক্সি নাভালনিকে বাতিল করার কারণ তিনি মারা গেছেন, আর জেলেনস্কি বাদ পড়েছেন এই কারণে যে তিনি একটি যুদ্ধরত দেশের প্রেসিডেন্ট। যুক্তরাজ্যের মনমাউথ শায়ারের এক নারীর বাড়িতে চুরি করতে গিয়ে অদ্ভুতভাবে আচরণ করেছেন চোর ডেমিয়েন উজনিলোভিচ। তিনি ভুক্তভোগী নারীর কাপড় শুকিয়ে দিয়েছেন, খাবার রান্না করেছেন এবং বাড়ির জিনিসপত্র গুছিয়ে রেখেছেন। গত 16 জুলাইয়ের এই ঘটনার জন্য বৃহস্পতিবার কার্ডিফ ক্রাউন কোর্ট উজনিলোভিচকে 22 মাসের কারাদণ্ড দেন। ভুক্তভোগী নারী বাড়িতে ফিরে দেখেন চোর তার বাড়ির জিনিসপত্র সরিয়ে রেখেছে এবং রান্নাঘরের জিনিস ব্যবহার করে খাবার তৈরি করেছে। উজনিলোভিচ একটি চিরকুটও রেখে গেছে, যেখানে লেখা ছিল, চিন্তা করো না, খুশি থাকো, খেয়ে নাও। তিনি পোষা পাখির যত্ন নিয়েছেন এবং বাড়ির গাছের টব বদলে দিয়েছেন, এমনকি টুথব্রাশের মাথাও বদলে দিয়েছেন এবং মেঝে পরিষ্কার করেছেন। এই চুরির পর ভুক্তভোগী তার প্রতিবেশী থেকে জানলেন যে এক ব্যক্তি কাপড় শুকাতে দিতে দেখা গেছে। পরে উজনিলোভিচ আরেকটি বাড়িতে গিয়ে গোসল করে তার কাপড় ধুয়ে ফেলেন এবং সেখানে খাবার পানীয় খান। তার আইনজীবী জানান, উজনিলোভিচ গৃহহীন ছিলেন এবং বিভিন্ন সমস্যায় ভুগছিলেন, যা তার এই অপরাধের কারণ হতে পারে। তিনি ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমা চেয়েছেন। দর্শক, এবারে দেখবেন প্রতিনিধি সংবাদ। আমাদের নরসিংদী জেলা প্রতিনিধি আলামিন মুন্সি জানান, ভারতের হিন্দু পুরোহিত রামগীর মহারাজ ইসলাম মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করায় সাধারণ মুসলিম ভাই বোনদের নির্বিচারে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুম্মাবাদ নরসিংদী জেলার পলাশ উপজেলা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ও বাংলাদেশ খেলাফত মজলিস পলাশ শাখা এই দুই সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
পলাশ উপজেলা ঘুরে পলাশ বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশ শেষ করেন। এ সময় বক্তারা বলেন, মুসলিম গোষ্ঠীর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভারতের পুরোহিত রামগীর মহারাজ কটূক্তি ও অপমান করায় পুরো ভারতকে হুঁশিয়ারি করে পুরোহিতের কঠোর শাস্তির দাবি জানান। সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সাধারণ মুসলিম শিক্ষার্থী ও সাধারণ মুসলিম জনতা উপস্থিত ছিলেন। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে আবারও ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবারে দেখবেন বিনোদন সংবাদ। আলো আসবেই গ্রুপ কাণ্ডের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসেন অভিনেত্রী সোহানা সাবা। তিনি দেশের বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন বিষয় নিয়ে পরোক্ষভাবে একের পর এক স্ট্যাটাস শেয়ার করছেন। বিশেষ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের পুরনো স্ট্যাটাসগুলো তিনি নিয়মিতভাবে ফেসবুকে শেয়ার করছেন। সোহানা সাবা তার স্ট্যাটাসে উল্লেখ করেছেন তিনি আজকাল আসিফ নজরুলের ভক্ত হয়ে গেছেন। একবার তিনি লিখেছেন, আজকাল স্যারের ফেসবুক পেজ ঘুরে দেখতে খুব ভালো লাগে, আমি তার ফ্যান গার্ল।
এই নিয়ে শিল্পীদের মধ্যে দুই পক্ষ তৈরি হয়েছে, সমর্থক এবং বিপক্ষ। বিপক্ষ দলের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আলো আসবেই খোলা হয়েছে। এই কৌতুকপূর্ণ পরিস্থিতিতে অভিনেত্রী মেহের আফরোজ শাওন সোহানা সাবাকে মন্তব্য করে বলেছেন, তুই কিন্তু খালা শাশুড়ি, খবরদার। দুজনেই ভালো বন্ধু হওয়ায় তাদের মধ্যে হাস্যরসের সম্পর্ক রয়েছে, যা ভক্তদের মধ্যেও জনপ্রিয়তা পেয়েছে। সোহানা সাবার এই প্রতিক্রিয়া এবং শাওনের মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে, যা শিল্পীদের মধ্যে বন্ধুত্বের একটি নতুন রূপ তুলে ধরেছে। অভিনয়ে এখন খুব একটা সরব নন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরওয়াত। ক্যারিয়ারে বেশ কিছু সিনেমা উপহার দিয়ে দর্শকদের নজর কাড়েন তিনি। সামনে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন একটি সিনেমা। বর্তমানে তা নিয়ে ব্যস্ত তিনি। এসবের মাঝে হঠাৎ অভিনেত্রী জানালেন, মধ্যরাতে এক নায়ক নাকি মল্লিকার বেডরুমে ঢুকতে চেয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই অভিযোগ করেন এই অভিনেত্রী, যা মুহূর্তেই ভাইরাল নেট দুনিয়ায়। সেখানে মল্লিকা বলেন, দুবাইয়ে বড় একটি সিনেমার শুটিং করছিলাম। ওই সিনেমায় একাধিক তারকা অভিনয় শিল্পী অভিনয় করেন। মুক্তির পর সুপারহিট হয় সিনেমাটি। এতে কমেডি চরিত্রে অভিনয় করেছি। অভিনেত্রী আরো বলেন, এই সিনেমার নায়ক মধ্যরাতে আমার হোটেল রুমের দরজায় নক করে হেনস্থা করতেন। একবার রাত 12টায় দরজায় টোকা দিয়েছিলেন। মনে হয়েছিল দরজা ভেঙে ফেলবেন। আমি বলেছিলাম, না, এটা হতে পারে না। এরপর ওই নায়ক আর কোনো সিনেমায় কাজ করেননি আমার সঙ্গে। তবে ওই নায়ক কিংবা সিনেমার নাম উল্লেখ করেননি মল্লিকা। তবে ভিডিও দেখে অনেকের দাবি এটি 2007 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ওয়েলকাম। সিনেমাটিতে এক ঝাঁক তারকা অভিনয় করেছেন। এতে কমেডি চরিত্রে দেখা যায় মল্লিকাকে। সিনেমাটির শুটিং দুবাইয়ে হয়েছিল। প্রসঙ্গত, মল্লিকার পরবর্তী সিনেমা ভিকি আউ বিদ্যা কা ওয়ালা ভিডিও, এটি নির্মাণ করেছেন রাজ শান্ডেলিয়া। মল্লিকা ছাড়াও সিনেমায় আরো অভিনয় করেছেন তৃপ্তি ডিমরি, রাজকুমার রাও, বিজয় রাজ, রাকেশ বেদি, অর্চনা পুরান সিং, চিকু তালসানিয়া, মুকেশ তিওয়ারি সহ প্রমুখ। আগামী 11 অক্টোবর সিনেমাটির মুক্তির কথা রয়েছে। দর্শক, এবারে দেখবেন খেলার সংবাদ। বিপিএল এর রংপুর রাইডার্সের হয়ে খেলার বিষয়টি নিয়ে অনিশ্চয়তা রয়েছে সাকিব আল হাসানের। দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের ফলে সাকিবের রাজনৈতিক পরিচয় বড় হয়ে উঠেছে, যা তার খেলার সুযোগকে প্রভাবিত করছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শনিবার মিরপুরে রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম সাংবাদিকদের বলেন, সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটার, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে তার উপলব্ধি নিয়ে ডাউট রয়েছে, এটি আমার হাতে নেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যদি তিনি খেলতে আসেন, তাহলে হয়তো বিপিএল এ খেলার বিষয়েও একটি পরিষ্কার ছবি পাওয়া যাবে। তিনি আরো জানান, ব্যক্তিগতভাবে সাকিবকে ক্রিকেটার হিসেবে চিনি, রাজনীতিবিদ হিসেবে জানি না। তবে সাকিবের খেলার সক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন নেই। শাহনিয়ান তানিম সাকিবকে দলে রাখতে চান। তিনি বলেন, ক্রিকেটের ম্যানেজমেন্ট থেকে শুরু করে সাধারণ ফ্যান সবাই চান সাকিব বিপিএল এ খেলুক। আমাদের ফ্রাঞ্চাইজি, অন্য ফ্রাঞ্চাইজি কিংবা বাংলাদেশের জন্য সাকিব সবসময় সম্পদ। সাকিবের খেলা নিয়ে সব মহলে উচ্চ আলোচনা চলছে, যা আগামী বিপিএল এর জন্য বিশেষ গুরুত্ব পাচ্ছে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরো একবার। মারা গেছেন সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী। ডিবি অফিসে আর কোনো আয়নাঘর, ভাতের হোটেল থাকবে না, মন্তব্য অতিরিক্ত কমিশনারের। নির্বাচন শান্তিপূর্ণ হওয়া নিয়ে সন্দিহান বাইডেন। ইসরায়েলের উচিত ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করা, বললেন ট্রাম্প। নোবেল পাচ্ছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। চুরি করতে গিয়ে ভুক্তভোগীর বাড়ির কাজ করে দিলেন চোর। এবং সাকিবের বিপিএল খেলার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগ সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক,
মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিটি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।